আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি খুব খারাপ ফুপি, খুব খারাপ। তুমি তোমার সাথে সাথে সবাইকে অনেক কষ্ট দিয়েছো। তোমাকে শাস্তি পেতে হবে ফুপি। মিসেস তারিন স্বর্গের গালে মুখে কপালে চুমুখে স্মিত হেসে ফ্যাসফেসে কণ্ঠে বলে উঠল, কি শাস্তি দিবে তুমি আমাকে আম্মা? যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সুখকেও খবর দেওয়া হয়েছিল। সে মাত্রই এসে শাস্তির কথাটাই শুনল প্রথমে। অমনি ভরা কেবিনে ফুরফুরে মেজাজে বলে উঠল। তনুজা ছেলের দিকে চোখ গরম করে তাকালেন। ফাজিল কোথাকার, সব জায়গায় একই আচরণ, কোথায় কি বলতে হবে শিখেনি। মহিতার স্বর্গ লজ্জায় কোথায় পালালে কেউ খুঁজে পাবে না, আর কোনোদিন মনে মনে যেই জায়গা খুঁজছে আর সুখের 14 গোষ্ঠী শ্রাদ্ধ করে ফেলছে। এমন সময় কেবিন একজন নার্স আর প্রফেসর সারোয়ার জাহান প্রবেশ করলেন। অনেকদিন পর আপনাদের সবাইকে খুশি দেখে ভালো লাগছে। নাফিস সাহেব, আপনারা সবাই চেষ্টা করলে ওনার জীবন আগের মতো সুন্দর স্বাভাবিক হবে। কি কি করতে হবে সব আমি প্রেসক্রিপশনে লিখে দিয়েছি। আপনাদের চেষ্টার যাতে কোনো ত্রুটি না থাকে, আর 2 মাস পর পর আমার ফলো আপ নিয়ে আসবে। আজকে ওনাকে আপনারা নিয়ে যেতে পারবেন। আর মেজর মুহিত আপনার মায়ের সঙ্গে সব সময় থাকবে। এমন একজন মানুষ লাগবে যার সাথে সে কমফোর্টেবলি সব শেয়ার করতে পারবে, হাসবে, কাঁদবে, সারাদিন কথা বলবে, এভরিথিং। আশা করি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। বলে চোখ টিপলেন মেজর মোহিতের উদ্দেশ্যে এই প্রবীণ প্রফেসর। দেয়ালে টানানো বৃহৎকার ঘড়ির ঘণ্টা মিনিট সেকেন্ডের কাটা 12টার ঘরে পৌঁছানো মাত্র ঢং ঢং করে বিকট আওয়াজ তুলল। নিস্তব্ধ নিশীতে শব্দটা বড়ই ভয়ঙ্কর শোনাচ্ছে। জড়বস্তু হলেও প্রযুক্তির ছোঁয়ায় তার মধ্যে কৃত্রিম প্রাণের সঞ্চালন হয়েছে। সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে। সেই বুদ্ধি কেউ ভালো কাজে ব্যবহার করছে, কেউ খারাপ কাজে। কিছু মানুষ চেষ্টা করে পৃথিবীতে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যাবে। কিছু মানুষের প্রচেষ্টা আবার ভিন্ন। তাদের কাজই হচ্ছে ভালো কাজ ভেস্তে দিয়ে খারাপ কিছু করা। তেমন ধাঁচের মানুষের মধ্যে রয়েছে আশরাফ চৌধুরী। ইজি চেয়ারে বসে বসে নিজের জীবনের ছক আঁকছেন 60 বছর বয়সের এই প্রবীণ। তার নিজের অনুধাবন তাকে বলছে সে একজন নিকৃষ্ট খারাপ মানুষ, অথচ তার বাহিরের সত্তা তাকে এসব খারাপ কাজ থেকে ফিরতে বাধা দেয়। সবই টাকার খেলা। এই নশ্বর দুনিয়াতে টাকা না থাকলে সম্মান, ক্ষমতা, প্রাচুর্য কোথা থেকে আসবে? এই জন্যই তো নিজের একমাত্র সন্তানকেও গড়েছেন নিজের আদলে। কেউ তো আর চিরস্থায়ী নয় এই জীবনে। সে মারা গেলে তার অস্তিত্বকে টিকিয়ে রাখবে। ওই পারে কে কোন হালে রয়েছে সেই খবর কেউ রাখবে না। তাই আমোদ ফুর্তি, সুখ, ভোগ, অপকর্ম এই দুনিয়াতে একটু করলে ক্ষতি কি? কেউ তো আর জানছে না আমি এসব করে বেড়াচ্ছি। দিনের সমাজ সেবা চলছে পুরোদমে, আর রাতে বলেই খেক খেক করে হেসে উঠলেন আশরাফ চৌধুরী। দিনে আমি বিশিষ্ট সমাজ সেবক, তখন আমি গরিবের বন্ধু, তখন আমি নির্লোভ সাধারণ জীবনযাপনকারী একজন আশরাফ চৌধুরী। আর রাতে আবার বিদঘুটে হাসি হেসে ওয়াইনের গ্লাস 3 আঙ্গুলের সহিত ধরে চলে গেলেন আয়নার সামনে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নকল চুলার গোফ লাগিয়ে হোহক করে হেসে উঠলেন। তোমাকে কেউ কোনোদিন খুঁজে বের করতে পারবে না আহমেদ খান, কেউ না। বলেই রাগে ওয়াইনের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারলেন। টাইলসের সংস্পর্শে এসে খান খান হয়ে চুরমার হয়ে গেল ছোট গ্লাসটি। রাগ যেন তার সপ্তম আকাশ ছুল। দাঁতের সাথে দাঁত পিষে চোখ বড় বড় করে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তা আমার পেছনে লাগার ফল হাড়ে হাড়ে টের পাইয়ে ছেড়ে দেব মেজর, যেমন দিয়েছিলাম ওই ম্যাজিস্ট্রেটকে। পুরো ফ্যামিলি শেষ করে দিয়েছি এক তরিতে। তুমি তো সেদিনের সেই ছোকরা। আজ স্বর্গের অফ ডে। ডিউটি আর বাসা করতে করতে শরীর জং ধরে গেছে যেন। এজন্য সে ঠিক করেছে আজকে বাইরে ঘুরতে যাবে। ঘুরে বেড়ানোর জন্য হোক বা মন ভালো করার জন্য হোক, স্বর্গ মনে করে শপিং এর চাইতে ভালো উপায় আর কিছুই হতে পারে না। তনুজাকে নিয়ে আগে সব জায়গায় যেত স্বর্গ। ফুফি আছে বলে মা একটু ব্যস্ত, তাই নিজে রেডি হতে হতে পিউকে কল করলো। পিউ জানিয়েছে ক্যাপ্টেন সৌম্যর সাথে আজকে তার ডেট আছে, সে যেতে পারবে না। অগত্যা মন খারাপ না করে নিজেই চলে গেল শপিং করতে। বাইরে বের হয়ে অদ্ভুত এক শখ জাগলো তার মনে। সে আজ কোনো শীততাপ নিয়ন্ত্রিত ব্র্যান্ডের দোকান থেকে কিছু কিনবে না। সাধারণ মানুষের মতো নিউ মার্কেট থেকে দামাদামি করে কেনাকাটা করবে। যেহেতু অনেকদিন পর সে বাইরে এসেছে, তাই সে তার নিজের মতো করে সময় কাটাবে।
যেই ভাবনা সেই কাজ। গাড়ি না নিয়ে সে চলে গেল রাস্তায়। ট্যাক্সি ক্যাব নিয়ে যাত্রা শুরু করলো গন্তব্য নিউ মার্কেট। বোকা স্বর্গ বুঝতেই পারলো না সে কত বড় বোকামি করে ফেললো। একজোড়া বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ তাকে অনুসরণ করে চলল, মুখে ক্রূর হাসি নিয়ে। গাড়ি থেকে নেমে তনুজাকে স্বর্গ কল করে জানায় সে নিউ মার্কেট এসেছে, সন্ধ্যার আগেই বাসায় ফিরবে। মেয়ের উপর ভরসা আছে তনুজার, তাই সে অতটা ঘাটালো না। যেই মেয়ে শুটিং সেলফ প্রোটেক্টিং জানে, তাকে নিয়ে আবার দুশ্চিন্তা কিসের। আস্তে আস্তে ভিড়ের মাঝে ঢুকতে লাগলো স্বর্গ। পেছনের ব্যক্তি আর 2 কদম এগুলোই ধরে ফেলতে পারবে স্বর্গকে, কিন্তু না, এটা উপযুক্ত সময় নয়, আর একটু ভিড় প্রয়োজন। যেই ভাবা সেই কাজ। রুমালে ক্লোরোফর্ম স্প্রে করে স্বর্গ যেই ভিড়ের ভেতরে ঢুকে গেল, অমনি নাকে রুমাল ধরে চেপে ধরলো। ছিমছাম গরনের হালকা পাতলা স্বর্গ নেতিয়ে পড়লো আগন্তুকের বাহুতে। কায়দা করে বুকে জড়িয়ে সন্তর্পণে ভিড় করে বেরিয়ে নিজের ব্র্যান্ডেড মার্সিডিজ গাড়িতে তুলে ফেললো। বিজয় এবার তার। রেস্টুরেন্টে বসে আছে পিউ আর সৌম্য। এই রেস্টুরেন্টের পুরো রুফটপ রিজার্ভ করেছে সৌম্য। দুজন ছেলে মেয়ে বসে থাকবে, কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবে, এটা সৌম্যের পছন্দ নয়। আর সে পিউকে কোনো প্রকার অস্বস্তিতে ফেলতে চায় না। মৃদু শব্দে সফট মিউজিক বাজছে, সাথে রয়েছে রং বেরঙের লাইটিং ব্যবস্থা। মৃদুমন্দ বাতাস, সব মিলিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে শুধু লাভ ইউ বা আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসি এসব বললেই ভালোবাসা হয়, সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে এই জুটি। দেখা সাক্ষাৎ কখন যে দুজন দুজনের জন্য আকল করা টান অনুভব করেছে কেউ জানে না, শুধু জানে তারা ভালোবেসেছে। বুক পকেটে হাত দিয়ে সৌম্য একটি বক্স বের করে আনে, সেটা পিউয়ের হাতে দিয়ে বলে, আমার পক্ষ থেকে অতি ছোট একটা গিফট আপনার জন্য পিওনাজ। পিউ আবেশে লজ্জায় হাত বাড়িয়ে সেই বক্স গ্রহণ করে। খুলে দেখুন পিওনাজ, কি আছে এতে। পিউ পাগল করা হাসি উপহার দিয়ে বক্স খুলে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট দেখতে পায়। খুশিতে ঠোঁট জোড়া প্রসারিত করে বলে ওঠে, অনেক সুন্দর, এটা পছন্দ হয়েছে খুব। পিওর খুশি মাখা মুখ সৌম্যের বুকে হাতুড়ি পেটায়। কে বলেছে এই মেয়েকে এত সুন্দর হতে? এত দিল মে চাক্কু লাগানো হাসি। সৌম্য, তুই নির্ঘাত মরে যাবি দেখিস। পিউ সৌম্যের মুখের সামনে তুড়ি বাজিয়ে সৌম্যের হুঁশ ফিরায়। কি দেখছেন এমন করে? আপনাকে পিওনাজ। সৌম্যের সাবলীল উত্তর। পিউর দিকে তাকিয়ে সৌম্য অনুরোধের সুরে বলে ওঠে, আমি কি পেন্ডেন্টটা আপনার গলায় পরিয়ে দিতে পারি পিওনাজ? পিউ চোখ বন্ধ করে সৌম্যের হাতে বক্সটা তুলে দেয়। আজকের সন্ধ্যাটা সৌম্যের কাছে মোহনীয় লাগছে। প্রেম ভালোবাসা মনে হয় এমনই, সবকিছু নতুন আর মোহনীয় লাগে। সৌম্য পিউয়ের হাত থেকে পেন্ডেন্টটা নিয়ে পিউয়ের পিঠের ঝলমলে চুলগুলো সরায়। পিউয়ের চুলের মাতাল করা ঘ্রাণে সৌম্যের বুকে উত্তাল ঢেউয়ের প্রবাহ হয়। সৌম্যের ছোঁয়ায় পিউ কেঁপে ওঠে। এ কেমন শিহরণ জাগানো অনুভূতি। সৌম্যের মতো ড্যাশিং স্মার্ট লম্বা মোহনীয় পুরুষ পেয়ে পিউয়ের কাছে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। এই সুদর্শন পুরুষটি একান্তই তার। সৌম্যের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে পিউয়ের পিঠে। পিউ আর সহ্য করতে পারল না। সামনে ফিরে সৌম্যকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। ঘড়িতে সময় রাত 8:40। এতক্ষণ তনুজা স্বাভাবিক থাকলো, এখন আর থাকতে পারছে না। না মেয়েটা বাসায় ফিরছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। তনুজা দৌড়ে দরজা খুলতে গেলেন, ভেবেছেন স্বর্গ এসেছে, কিন্তু দরজা খুলে মোহিতকে দেখতে পেলেন। ভদ্রতাসূচক হেসে ভেতরে প্রবেশ করতে বললেন মোহিতকে। মামির এমন রূপ দেখে বুদ্ধিমান মোহিত বুঝে ফেলল কিছু হয়েছে। তনুজা ভাবছে নাফিস মাহমুদ বাসায় এলে কি জবাব দেবেন তিনি। চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিল। মোহিত বিনীত সুরে জানতে চাইল, কিছু হয়েছে মামি? তনুজা বাচ্চাদের মধ্যে কেঁদে উঠল। মোহিত ঘাবড়ে গিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে মামি, খুলে বলুন। স্বর্গ? কি হয়েছে স্বর্গের? স্বর্গ বাসা থেকে শপিং এ যাবার জন্য সে 4টার সময় বের হয়েছে, এখন 9টা বাজতে চললো। মেয়েটা ফিরছে না, ফোনও পাওয়া যাচ্ছে না। কথাটা শ্রবণ ইন্দ্রিয়তে পৌঁছানো মাত্র মোহিতের পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, হয়তো এখনই এসে পড়বে। না বাবা, ও বলেছে সন্ধ্যা 7টার মধ্যেই ফিরবে, আর ও সন্ধ্যার পর কখনো বাইরে থাকে না। উদ্বিগ্নের সহিত মোহিত জানতে চাইল, কোথায় গিয়েছে, শপিং এ? তনুজা কেঁদে উত্তর দিল, নিউ মার্কেট। আহিয়ানের কথা মনে পড়তেই বুকটা ধক করে উঠল মোহিতের। আমি দেখছি, চিন্তা করবেন না মামি, বলে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। জিপে উঠে বসে সৌম্যকে কল করলো। সৌম্যের কাছে ব্যক্তিগত বিষয় এক পাশে, ডিউটি আর এক পাশে। কেবলই দুজনে ডিনার ডিক করতে স্টার্ট করেছে, হঠাৎই ফোনের রিংটোন বেজে উঠল। তড়িৎ গতিতে তা রিসিভ করে বলে ওঠে, জি স্যার। ওপাশ থেকে কি বলল তা পিউ শুনতে পেল না। সৌম্য আবার বলে উঠল, জি স্যার। পিও, দ্রুত খাবার শেষ করুন, আমাদের যেতে হবে।
পিউ কিছু জিজ্ঞেস করার আগে সৌম্য বলে উঠল, স্বর্গ ম্যামকে পাওয়া যাচ্ছে না। আমি মেজরের সাথে বের হব। আপনাদের বাসার ঠিকানা বলুন দ্রুত। পিউ এর বাসা রেস্টুরেন্ট থেকে বেশি দূরে নেয়। সৌম্য যাবের পথেই ওকে নামিয়ে দিতে পারবে। দেরি না করে দুজনেই দ্রুত বিল মিটিয়ে বেরিয়ে যায়। পিউকে নামিয়ে দিয়ে সৌম্য মুহুতকে কল করে, স্যার আমি অপেক্ষা করছি, আপনি আসুন। ক্যাপ্টেন, একটা নম্বর দিচ্ছি, ট্র্যাক করার চেষ্টা করবে কোথায় আছে। এসব কুটকাচালি বিষয়ে সৌম্য খুব এক্সপার্ট, কিন্তু ডিপার্টমেন্ট সৌম্যের এই গুণ জানে না। জানলে নির্ঘাত এই ভাইপার স্কোয়াড্রন থেকে সাইবার সিকিউরিটিতে ঢুকিয়ে দেবে। নাফিস মাহমুদ ডিপার্টমেন্টে জানিয়ে দিলেন কেউ তার মেয়েকে অপহরণ করেছে। ডিপার্টমেন্ট থেকে পুলিশ ইউনিট মুহূর্তে ছড়িয়ে পড়ল সারা শহর। মোহিত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এটা যদি আহিয়ানি হয় সে ডিরেক্ট শুট করে দেবে। কিছুতেই মোহিতের বোনা জাল থেকে বের হতে দেবে না আহিয়ানকে। এবার সাবধান তনুজা, যাবার আগে বারবার হুঁশিয়ারি দিয়ে গেলাম আপা যাতে এইসব বিষয়ে কিছুই না জানে। আপার কন্ডিশন তোমার অজানা নয়, তোমাকে আপার সামনে শক্ত থাকতে হবে। যদিও মা হিসেবে এটা তোমার জন্য অনেক কষ্টের, আতঙ্কের। পরিস্থিতি এমন হয়ে গেছে এখন, আপা যদি এবারও শক্ট হয় তাহলে অবস্থা কত ভয়াবহ হবে আন্দাজও করতে পারবে না। তাই অনুরোধ করছি, আপা স্বর্গের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে বলবে জরুরি মিশনে ঢাকার বাইরে গেছে, আর বলবে চিন্তার কোনো কারণ নেই, মোহিত সাথে আছে। বলে মাথায় আর্মি ক্যাপ পরে গটগট পায়ে বেরিয়ে গেলেন নাফিস মাহমুদ। নরম তুলতুলে বিছানায় এলোমেলো হয়ে পড়ে রয়েছে স্বর্গ। এই দুনিয়াতে কি হচ্ছে সে বিষয়ে তার ধারণা নেই। বিভোর ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সে রূপকথার রাজকুমারীদের মতো। যেই ঘুম রাজকুমার না এলে ভাঙবে না। কিন্তু কোথায় আছে সেই রাজকুমার? সে কি পৃথ্বীরাজের ঘোড়া নিয়ে স্বর্গকে উদ্ধার করবে, আসবে এই রাক্ষসপুরী থেকে? ক্যাপ্টেন সৌম্য, কিছু কি খোঁজ লাগাতে পারলে? কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো মোহিত। স্যার, লোকেশন চিটাগাং হাইওয়ে নির্দেশ করছে। মোহিতের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ে। সারা শহর তন্ন করে খুঁজেও আর্মি স্পেশাল পুলিশ ইউনিট নাফিস সাহেবের মেয়ের কোনো হদিস পেল না। আর্মি হেডকোয়ার্টারে বোর্ড মিটিং বসানো হলো। কোনো মুক্তিপণ দাবির উদ্দেশ্যে মেজর জেনারেল মেয়েকে কেউ কিডন্যাপ করলে উদ্ধার অভিযান চালানোর সময় কিডন্যাপকারীকে সরাসরি শুট করার অর্ডার দিলেন আর্মি জেনারেল বেঞ্জামিন রিয়াজি। মোহিত তার স্পেশাল ভাইপার স্কোয়াড্রন টিম নিয়ে হেলিকপ্টারে করে চিটাগাংয়ের দিকে ছুটল। সাথে আরও দুটো হেলিকপ্টার তাদেরকে অনুসরণ করে ছুটতে লাগলো। দীর্ঘ 5 ঘন্টা জার্নি শেষ করে ক্যাম্পিং কারটি নিজের এক সহযোগীর কাছে হস্তান্তর করে নির্দেশ দিল জাহাজে গাড়িটি ঢুকিয়ে, জাহাজ ছাড়ার ব্যবস্থা করো কুইকলি। গুটগুটে রাতের আধারে নিজের প্রাইভেট শিপ ডেট সোলে স্বর্গকে শুইয়ে দিল আগন্তুক। আশেপাশের কেউ এ বিষয়ে কোনো খবর রাখলো না। এবার আর কেউ তাদের নাগাল পাবে না। মেজর মোহিতকে আচ্ছা জব্দ করা গেল ভেবেই হো হো করে হেসে উঠল। সমস্ত শহরের সিসিটিভি ফুটেজ চেক করে এক অদ্ভুত ধরনের গাড়ির সন্ধান পেল পুলিশ ইউনিট, যা বিদেশে অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশে নয়। গাড়িটির স্পিড অন্যান্য গাড়ির চেয়ে দ্বিগুণ। সন্দেহের জাল বুনল তাদের মনে। আরও বেশি সন্দেহ পোক্ত হলো যখন দেখা গেল প্রত্যেকটি ট্রাফিক সিগন্যাল সেই গাড়ি চালক ব্রেক করেছে। গাড়িটি চিটাগাংয়ের দিকে যাচ্ছে। গাড়ির নম্বর প্লেটও বাংলাদেশের নয়। দ্রুত পুলিশ ফোর্স হেলিকপ্টার নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাত্রা করলো। চিটাগাং বন্দরে এসে হেলিকপ্টার থেকে রশি ফেলল মোহিত। একে একে দড়ি বেয়ে নেমে এলো মোহিত, সৌম্য, মেজর আদ্রিয়ান, আহিয়াস, লেফটেন্যান্ট মিরাজ, কায়সার। দ্রুত ঝাঁপিয়ে পড়ল বন্দরের নরম বালুতে। আশেপাশে তাকিয়ে গান পয়েন্ট করলো তারা, কিন্তু সন্দেহজনক কিছুই দেখা গেল না। হঠাৎই মোহিত সমুদ্রের দিকে খেয়াল করে দেখতে পেল একটু জাহাজ ভো ভো শব্দে সমুদ্রের আধারে মিলিয়ে গেল। মোহিতের পায়ের রক্ত মাথায় ছলকে উঠল। আরো দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হলো এর শেষ দেখে ছাড়বে মোহিত। মেজর জেনারেল নাফিস মাহমুদ বারবার কপাল স্লাইড করছেন 2 আঙুলের সহিত। মেয়েটার এই 24 বছরের জীবদ্দশায় কখনো একা ছাড়েননি তিনি। এত বড় মেডিকেলে পড়া মেয়েকেও হাতে ধরে কলেজের সামনে রেখে এসেছেন তিনি। সেই মেয়ে আজ কার না কার হাতে পড়েছে। স্বর্গের ভয়ার্থ চেহারা মনে করে নাফিস মাহমুদ বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলেন। স্বর্গকে কিডন্যাপ কে করতে পারে তা মোহিত নাফিস মাহমুদকে জানিয়েছে। শুধু তাই নয়, ছেলেটি কি পরিমাণ দুর্ধর্ষ সেটার প্রমাণ নাফিস নিজেই। ব্রিগেডিয়ার জেনারেলের মেয়ের বিয়ের দিনই মোহিত নাফিস সাহেবকে সব খুলে বলেছে। সাবধান হবার আগেই যে এমন ঘটনা ঘটে যাবে তা ঘূর্ণাক্ষরে টের পানে নাফিস মাহমুদ। বাসায় সুখ আর তনুজা নিজেদের যথেষ্ট স্বাভাবিক রাখার নাটক চালিয়ে যাচ্ছে, কিন্তু একজন মা আর ভাই কি পারবে দীর্ঘ সময় ধরে এই নাটক চালাতে? কি ব্যাপার তনুজা, তোমাকে এমন লাগছে কেন? কিছু হয়েছে? আর মোহিতের কণ্ঠ শুনেছিলাম, দেখা না করেই কোথায় গেল? আসলে আপা, ঢাকার বাইরে একটা জরুরি মিশনে ওদের দ্রুত চলে যেতে হয়েছে। আপনার ভাই ফোন করে জানিয়েছে ছোট একটা মিশন, চিন্তার কিছুই নেই। অনেক রাত হয়েছে আপা, শুয়ে পড়ুন। বেশি রাত জাগা আপনার জন্য ভালো নয়। বলেই কাজের বাহানা দিয়ে চলে গেলেন তনুজা।
মুহিত অনেক আগে থেকেই আহিয়ানের সকল খোঁজখবর রাখত, কিন্তু গুপ্তচরের মাধ্যমে। কোথায় যায়, কি করে, কোথায় কার সঙ্গে ওঠা বসা, এভরিথিং। চাইলেই মোহিত সকল খবর জানতে পারবে, কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা তো মোহিতের কাছে এক শতাব্দীর সমান হবে। মোহিত উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, মেজর আদ্রিয়ান, সমুদ্রে টহল দেয়া নৌবাহিনীর জাহাজ FT-30-তে কল করুন এবং সবিস্তারে সব খুলে বলুন। ইতোমধ্যে পুলিশের হেলিকপ্টার চিটাগাং বন্দরে পৌঁছে গেছে। তারা হেলিকপ্টারের মাধ্যমে লাইটিং পয়েন্ট করে নির্দিষ্ট সমুদ্র সীমানার উপরে চক্রাকারে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করলো। কোথাও কিছুর হদিস পেল না। নড়ে চড়ে উঠল স্বর্গ, মাথা ছিমছিম করছে, চোখ খুলতে গিয়েও খুলতে পারছে না। হাত পা নাড়াতেই প্রচুর দুর্বল লাগছে। বহু কষ্টে আঁখি পল্লব মেলে চারপাশের সবকিছু ঠাউর করতে লাগলো। কিয়ৎক্ষণ বাদে বুঝতে পারলো সে একটি রুমে শুয়েছিল। শরীরে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে চলল দরজার পানে। কোনোভাবেই খুলতে পারল না। শক্তি তো আর কুলালো না। ক্ষীণ সুরে চিল্লাচিল্লি শুরু করে দিল স্বর্গ, কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ। আমাকে কোথায় আটকে রেখেছেন? আমি বাড়ি যাব। আমার বাবা মা চিন্তা করছে আমার জন্য। প্লিজ দরজাটা খুলে দিন। এই দরজায় হেলান দিয়ে ফুফিয়ে কেঁদে উঠল স্বর্গ। এরপর দৌড়ে উঠে গিয়ে নিচের মোবাইল, ব্যাগ সবকিছু সারা রুম তন্ন তন্ন করে খুঁজলো। কোথাও তার ব্যক্তিগত জিনিসগুলোর সন্ধান পেল না। এবার সে বুঝতে পেরে গেল কেউ তাকে কিডন্যাপ করেছে, শিওর। তৎক্ষণাৎ মনে পড়ল মার্কেটে যাবার পথে একটা গাড়ি তার ট্যাক্সিকে ফলো করেছে। ড্রাইভার বারবার তাকে বলেছিল এই কথা। স্বর্গ আমলে নেয়নি। যদি তখন ট্যাক্সি ঘুরিয়ে বাসায় ফিরে যেত তাহলে আজ এই দুরবস্থা হতো না। কান্নার বেগ বেড়ে চলল স্বর্গের। পাশে থাকা বেডসাইড ধবধবে টেবিলটার উপর কিছু ফল আর একটা চাকু রাখা। চাকুটা প্যান্টের ভাঁজে লুকিয়ে ফেললো স্বর্গ। এরপর রুমে যা কিছু আছে সব ভাঙচুর শুরু করে দিল। সারা রুম ঝনঝন শব্দে আলোড়িত হলো নিমিষেই। কারো দৌড়ে আসার শব্দ পেতেই দরজার পেছনে লুকিয়ে পড়লো স্বর্গ। হাতে চাকুটা খুব সতর্কতার সহিত ধরে অপেক্ষা করতে লাগলো। স্বর্গ সেলফ প্রোটেক্ট জানে। সে গান পয়েন্ট থেকে শুরু করে বিপদে পড়লে কিভাবে নিজেকে রেস্কিউ করতে হবে এসব ট্রেনিং খুব ভালো মার্কসের সহিত অর্জন করেছে। খট করে খুলে গেল দরজা। সুযোগ বুঝে পিছন থেকে দৌড়ে লোকটির গলা বাহু দিয়ে চেপে ধরে এমনভাবে তাকে আঘাত করলো যে লোকটি মরবে না, কিন্তু আর উঠেও দাঁড়াতে পারবে না। হঠাৎই পিছন থেকে গমগমে কণ্ঠে কেউ বলে উঠল, ওয়েল ডান বেব, ওয়েল ডান, বলেই হাততালি দেওয়া শুরু করলো। এমন পার্টনারে আমি পছন্দ করি যারা বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, আমার পায়ে পড়ে। তাদের উপর একদম ঘৃণা জমে গেছে। কিন্তু তোমাকে এমন রূপে দেখে তনু মন দুটো চাঙ্গা হলো। বলেই স্বর্গকে পেছন থেকে হাত মুড়িয়ে বেঁধে ফেললো। লোকটি চেয়ারে থেকে স্বর্গ মুখের ভাষা হারিয়ে ফেললো। হ্যাঁ, এটা ওই বিয়ের দিনের অসভ্য লোকটা। এই লোক তাকে কেন ধরে এনেছে? তার সাথে কি কাজ? আপনার বকবকানি শুনতে আমার একদম ভালো লাগছে না আহিয়ান চৌধুরী। ভালোই আমাকে ছেড়ে দিন। যেতে পারলে যাও, বলে দরজা নির্দেশ করলো আহিয়ান। স্বর্গ দৌড়ে বাইরে বেরিয়ে এলোপাথারি ভাবে বাহিরে যাবার রাস্তা খুঁজতে লাগলো। স্বর্গের এমন পাগলামি দেখে কিটকিটিয়ে হেসেই যাচ্ছে আহিয়ান। তার এহেন রূপ স্বর্গের শরীরে জ্বালা ধরালো। এত সুন্দর চেহারার পিছনে এত ঘৃণিত রূপ ভেবেই একদলা থুতু ফেললো স্বর্গ। এই সিঁড়ি সেই সিঁড়ি করে অনেক সময় দৌড়ানোর পর স্বর্গ একটু আলো ঝলকানি দেখতে পেল। সে আলো অনুসরণ করে বাইরে এসে যা দেখলো তাতে তার মাথা ঘুরে যাবার উপক্রম। নিমেষেই ঝাপসা হলো চোখ। বড় বড় চোখ দুটো থেকে নীরবে ঝরতে লাগলো বড় বড় অশ্রুফোঁটা। সে কোনো বাড়ি বা কোনো জায়গা নয়, সে একটি জাহাজে গভীর সমুদ্রের মধ্যে। কি পথ খুঁজে পেলে না? আমাকে কেন ধরে এনেছেন? জবাব দিন। কণ্ঠে ধার নিয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। ব্যক্তিগত সজ্জার সঙ্গী বানাবো সেই জন্য। আহিয়ানের নির্লিপ্ত উত্তর। আপনার লজ্জা করলো না? অপরিচিত একটি মেয়েকে তুলে আনতে এভাবে? লজ্জা কেন করবে? পছন্দ হয়েছিল, নিজের কাছে রাখলাম। জানো না, পছন্দের জিনিস ফেলে রাখতে নেই, না হলে অন্য কেউ লুফে নিত। আহিয়ান চৌধুরীর পান থাকতে তার পছন্দের জিনিসে কেউ হাত দিতে পারবে না। বলে এই কণ্ঠে কাঠিন্য এনে বলল, যাও, রুমে যাও। অনেক নাটক সহ্য করেছি তোমার। না যাব না। না গেলে কি করবেন আপনি? বলেই জাহাজের রেলিং এর কাছে চলে গেল স্বর্গ। আপনি আমার কাছে এলেই আমি পানিতে ঝাঁপিয়ে পড়ব। বাস পাখির মতো ধূর্ত আহিয়ান সহসাই স্বর্গের নিকট এসে দুই গালের সজোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের প্রবণতা এতটাই ছিল যে ছিটকে পড়ে যায় স্বর্গ। তার দুগালাই হাতের আঙ্গুলের ছাপ বসে যায় এবং ঠোঁটের কোণা থেকে রক্ত বেরিয়ে যায়। এই 24 বছরের জীবনে তার বাবাও কোনোদিন তাকে একটা ধমক পর্যন্ত দেয়নি, আর এই অপরিচিত লোকটি তাকে রক্তাক্ত করে দিল। ভেবেই বাদনামানা অশ্রু ভিড় করলো নেত্রকোলে। কেটে গিয়েছে 72 ঘন্টা। কোনো খবরই কেউ জোগাড় করতে পারছে না। টানা 3 দিন ধরে পুরো টিম খাওয়া দাওয়া বাদ দিয়ে নাফিস মাহমুদের মেয়ের খোঁজ চালিয়ে যাচ্ছে। হঠাৎই মোহিতের গোপন ফোনে একটি মেসেজ আসে।
Hey bro, it's Sam Smith. Your designer ship is here. দ্রুত মোহিত দৌড়ে জেনারেল রুমে চলে যায়। স্যার, ইমিডিয়েটলি আমাদের রাশিয়া যাবার ব্যবস্থা করুন। আমার সাথে ক্যাপ্টেন সৌম্য যাবে, আর ওখান থেকে রাশিয়ান আর্মি মেজর নিকোলাস ও ক্যাপ্টেন ভলতেয়ার থাকবে। আরেকটা কথা স্যার, ডিপার্টমেন্টের কেউ যাতে না জানে। আপনি তো জানেনই, কেউ আমাদের সব খবর বাহিরে পাস করে দেয়। আমি চাই না এই অপারেশনে কোনো স্পাইং হোক। জেনারেল মোহিতকে ভরসা দিলেন। ওয়ারি মাই বয়, আমি সব ব্যবস্থা করে দেব। আর রাশিয়ান আর্ম ফোর্সের গ্রাউন্ড ফোর্সের জেনারেলের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দিব, যাতে ওখানে তোমাদের কোনো প্রবলেম না হয়। তুমি এখান থেকে কাকে নিতে চাও? স্যার, ক্যাপ্টেন সৌম্য আর আমি যাব। একজন দেশদ্রোহীর শাস্তি কি হয় জানেন তো পিউ? আমাকে এই কথা কেন বলছেন ক্যাপ্টেন সৌম্য? বিচলিত কণ্ঠে জানতে চাইল পিউ। আপনাকে বলার পেছনে অবশ্যই কারণ আছে পিউ। কণ্ঠে গাম্ভীর্য এনে জবাব দিল ক্যাপ্টেন সৌম্য শাহরিয়ার। এরপর বলতে শুরু করলো, মেজর মোহিতের কথা অনুযায়ী আমি দীর্ঘদিন ধরে আপনার বাবা লেফটেন্যান্ট জেনারেল নাসের হায়দারকে ফলো করে আসছি। তাই শুধু নয়, ওনার সকল বিষয়ে খোঁজখবরও নিয়েছি। ক্যান্টনমেন্টের ভেতরের সকল গোপন খবর উনি এবং আরেকজন অফিসার বাইরে প্রকাশ করেন টাকার বিনিময়ে। অবশ্যই যার তার কাছে নয়, এমন কারো কাছে যে দেশের কোনো কল্যাণ চায় না, যিনি নিজের আখের গোছাতে ব্যস্ত। একজন সেনা সদস্য হিসেবে আমাদের শপথ বাক্য কি হয় জানেন? শান্তিতে আমরা, সমরে আমরা। আমার উপর ন্যস্ত সকল দায়িত্ব আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করব। আমার জীবন বিপন্ন করে হলেও জল, স্থল, আকাশ যেখানেই যাবার আদেশ দেওয়া হবে আমি সেখানেই যেতে প্রস্তুত, কারণ আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। সেখানে একজন সেনা সদস্যের বড় অফিসার এমন শপথ বাক্য পাঠ করেও কিভাবে তার খেলাপ করতে পারে? পিউ জানে ক্যাপ্টেন সৌম্য আজে বাজে কথা বলার মানুষ নয়। এ পর্যন্ত সৌম্যের কোনো কথার হেরফের হয়নি। এক কথার মানুষ সৌম্য। নিজের বাবা সম্পর্কে কথাগুলো যেমন অবিশ্বাসের, তেমনি ক্যাপ্টেন সৌম্যের কথাও ফেলে দেবার নয়। সৌম্য ভরাট কণ্ঠে আবার বলে উঠল, পিউ, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার অবর্তমানে আপনার বাবার গতিবিধি লক্ষ্য রাখবেন। আমি রাশিয়া যাচ্ছি, কবে ফিরবো জানি না, আদৌ বেঁচে ফিরবো কিনা সেটাও জানি না। আমি চাই আমার অনুপস্থিতিতে আপনি আপনার দায়িত্বটা পালন করবেন পিউ। বলেই সৌম্য পিউয়ের হাত চেপে ধরল। পিউ নির্বাক হয়ে অশ্রুসিক্ত নয়নে সৌম্যর পানে নীরব দৃষ্টি দিল। মুখে কিছুই উচ্চারণ করতে পারল না। মেজর জেনারেল নাফিজের সামনে বসে আছে মোহিত। নীরবতা ভেঙে মোহিত গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, স্যার, 3 দিনের টানা প্রচেষ্টায় সকল বিবরণের ভিত্তিতে আমি জানতে পেরেছি ওটা আহিয়ান চৌধুরীরই জাহাজ ছিল। সে ওই জাহাজের মাধ্যমে বাংলাদেশ থেকে রাশিয়াতে নারী শিশু পাচারের কাজ করে থাকে। শুধু তাই নয়, অবৈধ অস্ত্র সরবরাহ সহ যত ধরনের ইললিগ্যাল কাজ আছে সব সে ওই জাহাজের মাধ্যমেই সমুদ্র পথে হাসিল করে। বলেই তার ট্যাব থেকে এক এক করে কিছু ছবি নাফিস মাহমুদকে দেখালো। ধীরস্বরে মোহিত আবার বলে উঠল, ছবিগুলো আমি বিভিন্ন দেশের স্পাইয়ের মাধ্যমে পেয়েছি। ছবিগুলো দেখে নাফিস মাহমুদ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কণ্ঠ খাদে ফেলে উত্তেজিত হয়ে নাফিস মাহমুদ জানতে চাইলেন, তুমি এত কিছু জেনেও চুপ করে কেন আছো মোহিত? ডিপার্টমেন্টকে কেন কিছু জানতে দিচ্ছ না? স্যার, ডিপার্টমেন্টে জানলে বিভিন্ন তামাশা করে ওকে ধরে আনবে, বিচার হবে, রায় হবে, জেল হবে। কিন্তু সে ক্ষমতার দাপট দেখিয়ে আবার বেরিয়ে যাবে। এমনটি আমি হতে দেব না এবার। আমি ওকে সরাসরি ক্রস ফায়ার করব। সে আবার বহুত পুরনো শিকার, পূর্বের অনেক হিসেব নিকেশ আছে তার সাথে আমার। কাতর কণ্ঠে নাফিস মাহমুদ বলে উঠলেন, জাহাজে রাশিয়া পৌঁছতে কমপক্ষে 1 মাস সময় তো লাগবে। এই সময়ের মধ্যে ও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়? কিছুই হবে না স্যার। খোঁজ নিয়ে জেনেছি স্বর্গকে 1 বছর ধরে ফলো করে যাচ্ছে। স্বর্গকে টাকা দাবি বা পাচারের স্বার্থে সে অপহরণ করেনি, এটা আমি নিশ্চিত। কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে করেছে সেটাও ধোঁয়াশাতে রয়ে গিয়েছে। মোহিত আবারও গমগমে কণ্ঠে বলে উঠল, চাইলে সে বিমানে করে স্বর্গকে বিদেশে নিতে পারত, কিন্তু পাসপোর্টের ঝামেলা, এয়ারপোর্ট, পুলিশের হয়রানি এসব এড়াতে সমুদ্র পথে বেছে নিয়েছে। আর যেহেতু জাহাজটি তার নিজের, এখানে ঝামেলাও কম। পোর্ট অথরিটি ওর সাথে অবৈধ কাজে জড়িত আছে। মোহিত বুকের উপর দুহাত ভাঁজ করে অভিজ্ঞান নাই বলে উঠল, আপনি চিন্তা করবেন না স্যার, স্বর্গ মিলিটারি ট্রেনিংয়ে ভালো মার্কস নিয়ে কমপ্লিট করেছে। এটা শুধু আমি নই, আপনিও ভালো করে জানেন। চাইলেই যে কেউ যখন তখন ওর ক্ষতি করতে পারবে না, ও নিজেকে সেফ রাখতে পারবে। আমি জেনারেলকে বলেছি দ্রুত আমাকে রাশিয়া পাঠাতে। আহিয়ান পৌঁছানোর আগে আমাদের গিয়ে সব পজিশন ক্লিয়ার করতে হবে। গত বছর মঙ্গোলিয়াতে যে মিশনে গিয়েছিলাম, সেই মিশনে রাশিয়ার কিছু আর্মড ফোর্স ছিল। সেখানকার মেজর নিকোলাস আর ক্যাপ্টেন ভলতেয়ারের সাথে আমার টিমের খুব ভালো সখ্যতা গড়ে উঠেছে। ওই মিশনে আমরা ওদের অনেক হেল্প করেছিলাম। তারা বলেছিল কোনোদিন কোনো কিছুর প্রয়োজনে রাশিয়া এলে সেই সাহায্যের বিনিময় দেবে। সেই হেল্প নেয়ার এটাই মোক্ষম সময়। আমি মেইল করে সব জানিয়েছি তাদের।
আমাকে যে কোনো হেল্প করতে তারা প্রস্তুত। মোহিত নরম সুরে নাফিস মাহমুদকে বলল, আমার মাকে শুধু সামনে রাখবেন স্যার। আমি যদি আজ না ফিরি, আমার মাকে আপনি সময়ের সুযোগ বুঝে নামিরার কাছে পাঠিয়ে দেবেন। আপনার কাছে আমার শেষ অনুরোধ থাকলো স্যার। একদিকে প্রাণপ্রিয় মেয়ের চিন্তা, অন্যদিকে মোহিতের চিন্তায় মুখের ভাষা হারালেন মেজর জেনারেল নাফিস মাহমুদ। মোহিতকে সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেলেন না তিনি, শুধু পিঠে চাপড় দিয়ে স্থান ত্যাগ করলেন। বন্দি রুমের সময় কত হয়েছে কিছুই ঠাওর করতে পারছেন না স্বর্গ। আদৌ এখান থেকে মুক্ত মিলবে নাকি এখানেই পচে মরতে হবে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কি প্রয়োজনে, কিছুই সে জানে না। দামে যাবার পাত্রী নয় স্বর্গ, যে কোনো প্রকারে তাকে শক্ত থাকতে হবে। নিজেকে এত দ্রুত ধরাশয়ী করা যাবে না। নিজেকে শক্ত সামর্থ্য রাখতে হলে প্রথমে প্রয়োজন খাবার, যেই ভাবনা সেই কাজ। নিজেকে বন্দি দেখতে পেয়ে স্বর্গ স্বাভাবিক থাকতে পারেনি। তার মধ্যে সাজানো ফল দেখে মাথা আরো গরম হয়ে গিয়েছিল, এজন্য সবকিছু ছুঁড়ে ফেলেছে। রুমের কোনায় উকিচুকি করে বেডের নিচ থেকে থেতলে যাওয়া একটা আপেল বের করে আনলো স্বর্গ। যেই কামড় বসাতে যাবে অমনি দরজা খোলার শব্দ পাওয়া যায়। ব্ল্যাঙ্কেটের তলায় আপেল লুকিয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে রইল স্বর্গ। ম্যাম প্লিজ টেক ইউর ফুড। মেয়েলি স্বর শুনে অবাক হয়ে দ্রুত চোখ খুলে স্বর্গ। খাবার ট্রলি সমেত একজন বিদেশি মেয়েকে দেখতে পায়। শারীরিক গড়ন, পোশাক আর প্রসাধনীর জন্য সঠিক বয়স অনুমান করা যাচ্ছে না, তবুও স্বর্গের মনে হলো মেয়েটি 28 কি 30 বছরের মহিলা। স্বর্গ চোখ টিপে পড়ে রইল। মেয়েটি আবারও নরম সুরে বলে উঠল, ম্যাম প্লিজ টেক ইউর ফুড। ইফ ইউ ডোন্ট টেক ইউর ফুড, স্যার উইল কিল মি। এবার নড়ে চড়ে উঠল স্বর্গ, বিছানা ছেড়ে উঠে বসলো এবং মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, I will take you, but you have to taste this food first. কথাটি বলে স্বর্গ মেয়েটির দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে রইল। মেয়েটি একটু ইতস্তত করে একটা কাঁটা চামচ আর নাইফ হাতে নিল। স্টেকের এক কোণা থেকে একটু কেটে মুখে পুরল। এরপর সেগুলো ওয়াশ করে নতুন চামচ আর নাইফ আনতে চলে গেল। স্বর্গ মনে মনে স্থির করলো এই মেয়েটির সাথে সখ্যতা গড়ে প্রয়োজনীয় তথ্য হাসিল করবে। মাঝে পেরিয়ে গেছে আরো 4 দিন। মোহিতার ক্যাপ্টেন সৌম্য দুবাই এয়ারপোর্টে বসে পরবর্তী বিমান ছাড়ার অপেক্ষা করছে। খুব ছোট ছোট পোশাক পরিহিত আমেরিকান এক মেয়ে পায়ের উপর পা তুলে মোহিতের সামনে বসে পড়ল। মোহিত সেটা দেখেও না দেখার ভান করলো। মেয়েটি মোহিতের দৃষ্টি আকর্ষণের জন্য বারবার বিভিন্ন ইঙ্গিত করেই যাচ্ছে। মোহিত ব্ল্যাক কালারের জ্যাকেট, ব্ল্যাক জিন্স, সাথে ম্যাচিং বুটস পরেছে। মোহিতের সৌন্দর্যে মেয়েটি চোখ সরাতে পারছে না। হঠাৎই মেয়েটি রিনরিনে কণ্ঠে বলে উঠল, You are too much hot. বলে মোহিতের দিকে হাত বাড়িয়ে দিল। মোহিত অন্যদিকে ঘুরে উত্তর দিল, Sorry, I'm not interested. মেয়েটি তবুও নির্লজ্জের মতো এটা সেটা হেসে হেসে বলে মোহিতের উপর ঢলে পড়তে চাইছে। সৌম্য দাঁত চেপে কোনো মতে বসে রইল। তাদের মাথায় এখন কিভাবে স্বর্গকে রেস্কিউ করে মিশনটা সাকসেস করা যাবে সেই চিন্তা। সৌম্যের কাছে এই মেয়েটাকে এখন উটকো ঝামেলা মনে হচ্ছে। মোহিত খেয়াল করলো হঠাৎই মেয়েটি ব্যাগের চেন খুলে কিছু বের করার চেষ্টা করছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে মোহিতের দিকে তাকিয়ে আছে। সচেতন হলো মোহিত, আশেপাশের কাউকে বিশ্বাস নেই, যখন তখন দাবার চাল উল্টে যেতে পারে। মেয়েটি ব্যাগ থেকে কিছু বের করার আগে মোহিত তার কোমরে থাকা সেলফ ডিফেন্সের লাইসেন্স করা রিভলভার মেয়েটির মাথা বরাবর পয়েন্ট করে। মেয়েটি ভয়ে চোখ বড় বড় করে ফেলে। ব্যাগ থেকে মেয়েটিকে হাত বের করতে বলে মোহিত। মেয়েটি বিচলিত হয়ে ভয়ে ভয়ে একটি ভিজিটিং কার্ড বের করে আনে। মোহিতের এমন কাণ্ডে এয়ারপোর্ট সিকিউরিটি পুলিশ দৌড়ে এসে মোহিতকে হ্যান্ডস আপ করতে বলে। সৌম্য গোপনে তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে দিলে পুলিশ তাদের সরি বলে এবং সমস্ত ঘটনা জানার পর মেয়েটিকে ধমকে তাড়িয়ে দেয়। প্লেন ছাড়ার সময় হয়েছে। মোহিত আর সৌম্য বিজনেস ক্লাসে তাদের সিটে বসে রয়েছে। ব্যাগ থেকে ট্যাব বের করে সৌম্য আর মোহিত নিজেদের কাজের ছক এঁকে ফেললো। এবার পালা রাশিয়া পৌঁছানোর। সময় রাত 11টা বেজে 15 মিনিট। আশরাফ চৌধুরী নিজের পছন্দের পুরোনো দিনের গান ইজি চেয়ারে বসে বসে শুনছেন আর ঝিমোচ্ছেন। এমন সময় বিকট শব্দে ফোনের রিংটোন বেজে উঠল। বিরক্তিতে মুখে খারাপ গালি এনে বললেন, কোন চুতিয়া এত রাতে কল করে বিরক্ত করছে? তাকে দেখে নেবে। নাসের হায়দার হারামজাদা এত রাতে কেন ফোন করেছে? কৌতূহলী হয়ে ফোন কানে তুলে বললেন, কি বে শালা, নিজের ঘুম নেই বলে অন্য কেউ ঘুমোতে দিবি না নাকি? নাসের হায়দার ফিসফিসিয়ে বলে উঠল, আরে রাখো তোমার ঘুম। তোমার ছেলে যে মেজর জেনারেলের মেয়েকে অপহরণ করে ডুব দিয়েছে সেই খবর রাখো। পুরো ডিপার্টমেন্ট হাত ধুয়ে পড়েছে তোমার ছেলেকে ক্রস ফায়ার করতে। কোথায় আছে তোমার ছেলে? তাকে সাবধান হয়ে যেতে বলো, না হলে কিন্তু এবার আর রক্ষে নেই। আর এই খবরের জন্য আমার অ্যাকাউন্টে 2 লাখ পাঠিয়ে দিও। বলেই খেক খেক করে হেসে লাইন কেটে দিল নাসের হায়দার। এত রাতে এভাবে হাসছো কেন বাবা? হঠাৎ মেয়ের ডাকে চমকে উঠলেন নাসের হায়দার। তোতলাতে তোতলাতে বললেন, কুক কুক।
কই হেসেছি? আর এত রাতে না ঘুমিয়ে বাবার রুমে সাজুসি করতে এসেছো? সাজুসি নয়, দেখতে এলাম এত রাতে কাকে ফোন করে এত খুশি হচ্ছ। আমি কি তোমার খুব লস করে ফেললাম বাবা? এত রাতে বাবার সাথে মশকরা করতে এসেছো বেয়াদব মেয়ে? যাও নিজের রুমে যাও। বলে ধমকে পিউকে ঘর থেকে বের করে দিলেন নাসের হায়দার। নিজের বুকে নিজেই থুতু লাগিয়ে বলে উঠলেন, আর একটু হলেই এখনই ধরা পড়ে যেতাম। মেয়েটা হয়েছে মায়ের মতো বচ্চাত। মাকে তো বিদায় করতে পেরেছি, কিন্তু নিজের মেয়েকে কোথায় জলঞ্জলি দেব? নিজের রুমে শুয়ে পালিশে মুখ গুজে ফুফিয়ে কাছে পিউ। সৌম্য ঠিকই বলেছে, তার বাবাই খবর আদান প্রদান করে। তার বাবা সত্যি একজন দেশদ্রোহী। একথা ডিপার্টমেন্টে জানলে কি হবে? সহসায় উঠে বসে পিউ। যা হয় হোক। চোখের জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আপন মনে বলে ওঠে, ক্যাপ্টেন সৌম্য, আপনার দেওয়া সকল দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব, প্রমিস। মস্কো এয়ারপোর্টে মহিত আর সৌম্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য। এখানে তাদের অনেক কাজ, অপরিচিত জায়গায় পরিচিত শত্রু। বিষয়টা খুব ইন্টারেস্টিং হলেও প্রচুর কাঠখড় পোড়াতে হবে তাদের। আর্মি ক্যাম্প থেকে তাদের জেটি ঘাটে যেতে হবে এবং কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। শ্যাম নামে যে স্পাই আছে তার কাছ থেকে ওই জাহাজ সম্পর্কিত আরও অনেক তথ্য জানতে হবে। ছেলেটি সুইজারল্যান্ডের নাগরিক, কিন্তু টাকার বিনিময়ে বিভিন্ন দেশে স্পাইয়ের কাজ করে। টাকার কাছে জীবন বাজি রাখতে হাসি মুখে রাজি শ্যাম স্মিথ। যেসব মানুষ যেদিকে টাকা দেখে সেদিকেই ঢলে পড়ে মোহিত। তাদের দু চোখে দেখতে পারে না, কিন্তু কাজের সূত্রে এদের ভিড়েই হাঁটতে হয় মোহিতকে। সকল ভাবনার অবসান ঘটল যখন আর্মি জিপটি ক্যাম্পে এসে ব্রেক কষল। নিকোলাস আর ভলতোয়ার দৌড়ে এলো মোহিত আর সৌম্যের সাথে কুশল বিনিময় করতে। দিনের আলো ফুরিয়ে রাতের আধার চারপাশ গ্রাস করেছে। ঘুমিয়ে পড়েছে ঝিঝি পোকারও। দু চোখের পাতায় ঘুম নেই নাফিস দম্পতির। দিনে তারা সকলের সামনে ভালো থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু রাত হলে সকল ভয় এসে মনের মাঝে হানা দিচ্ছে। আদৌ বেঁচে আছে তো মেয়েটা? বলেই ফুফিয়ে কেঁদে উঠলেন তনুজা। নাফিস বুকে জড়িয়ে তাকে শান্ত করার বৃথা চেষ্টা চালালেন। সিডনি, অস্ট্রেলিয়া। নামিরা অনেকটাই সুস্থ এখন। যেদিন থেকে নিজের মাকে একটু সুস্থ হতে দেখেছে সেদিন থেকে সে স্বাভাবিক আচরণ করছে। এখন আর অযথা কাঁদে না, কিন্তু মনের মাঝে ছোট নিষ্পাপ ভাইটার মৃত্যুশোক তোলপাড় করে। মুকিতার কথা আর বাবার কথা চিন্তা করে নামিরা মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যেদিন আল্ট্রাসাউন্ড করে নিজের বেবির মুখের আদল মুকিতের মতো দেখেছে সেদিন থেকে সে ধরে নিয়েছে মুকিত আসবে তার ঘরে। এভাবে কান্না করে দুর্বল হওয়া যাবে না। কিন্তু নামিরা প্রায়ই সোহাগের কাছে বায়না ধরে দেশে যাবার জন্য। সোহাগ নামিরাকে কথা দিয়েছে আর কিছুদিন গেলে মিসেস তারিন একটু স্বাভাবিক হলে সোহাগই তাকে অস্ট্রেলিয়া নিয়ে আসবে। তখন মা মেয়ে যত খুশি একসাথে থেকো। এখন আপাতত বাচ্চাদের দিকে মন দাও। ছোট বাচ্চাটা যখন পেটের ভেতর নড়ে ওঠে নামিরা তখন খুশিতে সোহাগকে জড়িয়ে ধরে কত অভিযোগ জানায়।